নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও এলাম আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথমেই অনুরোধ করি, বিষয়বস্তুটা দেখেছেন যে কাউন্টিংয়ের বিষয়। প্রথমে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা না টেনে না কেটে একটু ধৈর্য ধরে শুনবেন। এটা প্রত্যেকের জানার দরকার, কারণ লোকসভার ষষ্ঠ দফা সম্পন্ন হয়েছে। ভোটে সেভাবে ছাপ্পা রিগিং সর্বত্র না হতে পারলেও মানুষের একটা স্বতঃস্ফূর্ত মতদান আমরা লক্ষ্য করেছি, এবং সেই মতদানটা যে শাসকের চিন্তার বাড়িয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। এখন সপ্তম দফা বাকি, 9টা কেন্দ্রের ভোট বাকি, অর্থাৎ এখন চলছে সেই টি20 স্লগ ওভার, লাস্টের 4 ওভারের সেই স্লগ ওভার। এই 9টা কেন্দ্রের মধ্যে কারা কটা জিতবেন, জিততে পারেন, সে ব্যাপারে পরে বিশ্লেষণে আসব। কিন্তু আজকে এই মুহূর্তে আমার মনে হলো কাউন্টিংয়ের বিষয়টা আপনাদের কাছে একটু রাখার, কারণ পরিশ্রম করেছেন এতদিন ধরে ভোটের পরেও ওই স্ট্রং রুমগুলো আপনারা পাহারা দিচ্ছেন পালাক্রমে। সুতরাং এখন এই হার জিত সেটা কিন্তু শুধু এই বাক্সের মধ্যে বন্দী হয়ে আছে তাই নয়, শেষ পর্যন্ত কিন্তু ওই কাউন্টিংয়ের হলেও একটা জালিয়াতি হতে পারে, কাউন্টিংয়ে হারিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে, যেটা 21-এ অভিযোগ উঠেছিল। সেই ব্যাপারে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট কিছু নিয়মাবলীর মাধ্যমেই এবারে যদি কাউন্টিংটা সুষ্ঠুভাবে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 21-এর পুনরাবৃত্তি হবে না। এইটুকু বলতে পারি, যে দলই জিতুন তিনি স্বচ্ছতার সঙ্গেই জিতবেন, ভোটের নিরিখে এবং কাউন্টিংয়ের নিরিখে। সুতরাং আপনাদের কাছে কথা না বাড়িয়ে আমি বলি যে স্ট্রং রুমগুলো এখন অবধি যা খবর, সেখানে কোনো রকম বাক্স বদল ইত্যাদি হচ্ছে না, এটা হওয়া সম্ভবও নয়। আপনাদের কাছে এবারে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে কাউন্টিং হল। এই কাউন্টিং হল এমনিতে সিসিটিভি পরিবেষ্টিত থাকবে, প্লাস টোটাল ভিডিওগ্রাফি হবে। আর এই কাউন্টিংয়ে প্রতিটা বিধানসভার জন্য 20টা করে টেবিল বরাদ্দ থাকবে। 20টা করে টেবিলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2জন করে কাউন্টিং স্টাফ রাখা হবে, এবং কোনো রকম অস্থায়ী কর্মচারীদের বা সেমি গভর্নমেন্ট ওয়ার্ক করেন এরকম কোনো মানুষকে কিন্তু কাউন্টিং স্টাফ হিসাবে পাঠানো হচ্ছে না। কাউন্টিং স্টাফ যারা থাকবেন তারা স্থায়ী কর্মচারী, এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের যে নাম, অর্থাৎ 20টা টেবিলে 40 জন, আরও টেবিলে 1 জন, আরও টেবিলে 1 জন, এই 42 জনের নাম একেবারে প্রিন্ট হয়ে ইলেকশন কমিশনের কাছ থেকে আসবে এবং সেটা টাঙানো থাকবে। তাদের প্রত্যেকের গলায় আই কার্ড থাকবে, তাদের ডেজিগনেশনটাও সেখানে লেখা থাকবে। সেখানেও জালিয়াতি করার চেষ্টা হলে একটু সতর্ক থাকতে হবে। আর এছাড়াও সাপ্লিমেন্টারি একটা লিস্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকে পাঠানো হবে কাউন্টিং স্টাফ হিসাবে। সেটা 84 জন অবধি হতে পারে, কারণ যদি কেউ অনুপস্থিত থাকে সেই জায়গায় ওই সাপ্লিমেন্টারি যে লিস্ট তার থেকে নিয়েই কাউন্টিংটা করানো হয়। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রথমে যখন আপনার ওই ব্যালট যেটাকে বলে ইভিএমটা যখন আসবে, প্রথমেই কাউন্টিং এজেন্টদের যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে গালা সিলটা ঠিক মতন আছে কিনা, এবং সেখানে একটি কাগজ থাকবে, যে কাগজে লেখা থাকবে পোলিং স্টেশন নাম্বার, টোটাল ভোটার কত, পোল্ড ভোট কত, এবং সেখানে কিন্তু সমস্ত দলের পোলিং এজেন্টদের স্বাক্ষর থাকবে। এখন যেখানে যে পোলিং এজেন্ট দিতে পারেননি সেটা অন্য প্রশ্ন, কিন্তু এমনটা যেন না হয় লক্ষ্য রাখবেন যে একমাত্র একটি দলেরই প্রতিনিধি আছে, অন্য কোনো দলের প্রতিনিধি নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা নোট রাখবেন এবং সেটা আরও টেবিলে পাঠাবেন। সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক দল এবং প্রার্থীরা। তো এখন এই যে কাউন্টিং টেবিলটা যেটা হবে, সেই কাউন্টিং টেবিলে আপনারা কিন্তু সজাগ দৃষ্টি রেখে চলবেন, কারণ এইটা যখন মেলানো হয়ে গেল আপনাদের কাছে 17C ফর্ম থাকবে, সেখানেও লেখা থাকবে
যে পোলিং স্টেশন নাম্বার, টোটাল ভোটার কত, পোল্ড ভোট কত, এবং ইত্যাদি ইত্যাদি। এবং তার সঙ্গে অবশ্যই যেটা দেখতে হবে আপনাদের, যে ওই ইভিএম নাম্বার, সিইউ নাম্বার, বিইউ নাম্বার, অর্থাৎ যেটাকে আপনারা বলেন যে কন্ট্রোল ইউনিট আর ব্যালট ইউনিট, এই নাম্বারটা কিন্তু ওখানের সঙ্গে মিলিয়ে নিতে হবে। যদি অন্যতা হয় সেক্ষেত্রে নোট করে আপনার যিনি প্রার্থী বা এজেন্ট ওখানেই থাকবেন তাদের কাছে সেটা সঙ্গে সঙ্গে জানানো এবং কাউন্টিংটাকে স্টপ করে দেওয়া। কারণ কাউন্টিংয়ে কখনোই ওই ইভিএম নাম্বার চেঞ্জ হতে পারে না। তৃতীয়ত যে বিষয় সেটা হচ্ছে কাউন্টিং শুরু হলো, সব ঠিক আছে, এবার কাউন্টিং শুরু হলো। কাউন্টিং শুরু হওয়ার সময় বুথ ওয়াইজ যে কাউন্টিংগুলো আসবে সেই কাউন্টিংয়ে কিন্তু টোটাল ভোট কত পড়েছে তার উপরেই কাউন্টিংটা হবে। সেখানে কোন দল কতগুলো ভোট পাচ্ছেন সেটা কিন্তু এবারে ডিসপ্লে বোর্ডে দেখানো হবে। সেইটাকে ভালো করে দেখা এবং শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে কিন্তু নোট করা। যদি তাড়াহুড়ো করে কাউন্টিং স্টাফেরা, বলবেন দাঁড়ান আমাকে ভালো করে দেখতে দিন, ভালো করে দেখবেন এবং ভালো করে কাগজে নোট করবেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে কাগজে যেটা নোট করলেন সেটা কিন্তু কাউন্ট করবেন, যোগ করবেন, যোগ করে মিলিয়ে নেবেন যে ওই পোল্ড ভোট আর এখানে ডিসপ্লে বোর্ডে যে সংখ্যাগুলো দেখিয়ে টোটাল ভোট দেখানো হচ্ছে পোল্ড ভোট, সেটা মিলছে কিনা। এইগুলো কিন্তু অতি অবশ্যই ধৈর্য ধরে আপনাদের করতে হবে, সাহসিকতার সঙ্গে করতে হবে। পাশের এজেন্ট হয়তো বলল, যে দল জালিয়াতি করতে চায় সেই দল হয়তো বলল না না ঠিক আছে স্যার আপনি পরের বাক্সটা খুলুন, সেটা করতে দেবেন না। নিজে যতক্ষণ না স্যাটিসফাইড হবেন ততক্ষণ সেটা দেখবেন। কোনো সমস্যা হলে প্রার্থী বা এজেন্ট ইত্যাদি যারা আছেন তাদেরকে কিন্তু একটু দেখিয়ে নেবেন। 2 নম্বর হচ্ছে যে 4 নম্বর হচ্ছে যে কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং এজেন্টদের কিন্তু বেরোনো যাবে না। সেখানে কিন্তু পেচ্ছাপ পায়খানা করার জায়গা থাকবে। আপনি খাবারের ব্যাপারটা বাইরে থেকে ঢোকানো যাবে না বলেই ইলেকশন কমিশন বলেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই ব্যাপারে আলোচনা চালাচ্ছেন। হয়তো খাবারের ব্যবস্থাটা নিশ্চয়ই পলিটিক্যাল দল থেকে করবে, কিন্তু সকালে যাবেন, সারাদিন থাকবেন, অন্তত 2টো, 2:30, 3টে অবধি থাকবেন, তো সেখানে না খেয়ে তো থাকা যায় না। খাওয়ার ব্যবস্থা নিশ্চয়ই করা হবে, চায়ের ব্যবস্থাও নিশ্চয়ই থাকবে, পেচ্ছাপ পায়খানার ব্যবস্থা আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের নজরদারি করতে হবে। নজরদারিটা যেমন ধরুন আপনার ডিসপ্লে বোর্ডে দেখালো যে এক্স দল পেয়েছে 40টা, ওয়াই দল পেয়েছে 400টা, জেড দল পেয়েছে 20টা। এবারে দেখা গেল যে মুখে যখন উনি বলছেন, আপনি নোট করছেন ওনার কথা শুনে, যে এক্স দল যেটা 40টা পেয়েছিল বলে দিল 400 পেয়েছে। সঙ্গে সঙ্গে সতর্ক থাকতে হবে। আরেকবার বলুন স্যার, মিলিয়ে নেবেন। কখনোই যেন এই ভুলটা না হয়, যে কারণ মাথায় রাখবেন যে আপনার কাউন্টিং টেবিল থেকে যদি আপনি পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেন সব দিকটা না দেখে বা অন্যের কথা শুনে, তাহলে কিন্তু আরও টেবিলে যখন এআরও এবং আরও টেবিলে যখন যাবে ওখানেই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল হবে এবং সেখান থেকেই কিন্তু প্রিন্ট করে ফাইনাল হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারগুলো আপনারা অত্যন্ত ধৈর্য ধরে মাথায় রাখবেন এবং মাঝে মাঝে হয়তো এমন হতে পারে যে কাউন্টিং যারা স্টাফ তাদের কাছে নির্দেশ থাকবে যে যেসব জায়গায় বিরোধীরা কম ভোট পাচ্ছে, হারছে, সেই ইভিএম দিয়ে শুরু করতে। তাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ মানুষ এবার ঢেলে ভোট দিয়েছেন। সুতরাং ধৈর্য রাখতে হবে, সাহস থাকতে হবে। কোনো ধমকানো, চমকানো, চোখ রাঙানো, বেরিয়ে যেতে বলা, এসবের মধ্যে কিন্তু আপনারা গুটিয়ে যাবেন না। আর যারা পলিটিক্যাল পার্টির নেতৃত্ব আছেন, প্রার্থীরা আছেন, তারা যথেষ্ট সুদক্ষ, তারা যথেষ্ট অভিজ্ঞ। এ ব্যাপারে আমার হয়তো ধৃষ্টতা হবে বলার। সেটা হচ্ছে কাউন্টিং এজেন্টদের 2টো কথা। এক হচ্ছে কাউন্টিং এজেন্টদের কখনো টাকা দিয়ে বসাবেন না, কারণ যাকে আপনি 2000 টাকা দিয়ে বসাবেন সে কিন্তু অন্যদের কাছ থেকে 3000 টাকা নিয়ে বিক্রি হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। একদম জেনুইন লোককে বসাতে হবে।
প্রত্যেকটা টেবিলে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, কাউন্টিংগুলো নির্ভুলভাবে করতে হবে, একবার না বুঝতে পারলে 10বারে বুঝতে হবে, তারপরেই কিন্তু সেখান থেকে ছাড়পত্র যাবে। কোনো ডিসপিউট যদি অ্যারাইজ করে, অর্থাৎ আপনার কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিটের সঙ্গে যে নাম্বার তার সঙ্গে আপনার কাগজের নাম্বার মিলছে না, সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে কাউন্টিং স্টপ করিয়ে প্রার্থীকে ডেকে এজেন্টকে ডেকে তাদেরকে জানাতে হবে যে এই সমস্যা হচ্ছে। আর যেটা বলবো সেটা হচ্ছে সবার কাছে একটাই অনুরোধ, বিশেষ করে বিরোধী দলগুলোর কাছে, যে কাউন্টিং এজেন্টদের নাম কিন্তু প্রকাশ করবেন না আগে থেকে, শেষ মুহূর্তে প্রকাশ করবেন। একেবারে কাউন্টিং এজেন্টদের আগের দিন চেষ্টা করতে হবে তারা যাতে নিজেদের বাড়িতে না থেকে হয় দলীয় দপ্তর অথবা কোনো নেতৃত্বের বাড়িতে থাকেন। দিনের বেলা, এই সকালবেলা যখন এটা শুরু হবে তখন তাদেরকে পৌঁছে দিয়ে আসা, এবং সেখানে যথেষ্ট সিকিউরিটি থাকবে। বেরোনোর সময়ও কিন্তু তাদেরকে নিশ্চিতভাবেই রাজনৈতিক দলগুলো বাড়িতে ঠিক মতন পৌঁছে দেবেন। এই বিষয়গুলো যদি খেয়াল রাখতে পারেন, দাঁতে দাঁত দিয়ে যদি লড়াই করতে পারেন সাহসের সঙ্গে, তাহলে আমি বলছি যে ওই স্লগ ওভারে কিন্তু আপনারাই লাস্ট বলে 6টা মারবেন। এই কথা বলে আজকের এপিসোড শেষ করছি। আবার দেখা হবে আগামী দিন। নমস্কার।